সেনাবাহিনী যাতে কোনো ক্রমে বিতর্কিত না হয় এবং তাদের মধ্যে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করার কোনো সুযোগ আমরা বাইরে থেকে না নেই, এই বাহিনী কিন্তু সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। আপনি মুক্তিযুদ্ধের সময় দেখেন, তারা দেশের জন্যে কিন্তু তারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। প্রথমেই একটা বিষয়, সেটা হচ্ছে যে আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই, এই বিষয়টা আমাদের প্রথমে আসতে হবে। দ্বিতীয়ত, অপরাধ যেই করুক না কেন তাকে আইনের কাছে আসতেই হবে, এরকম একটা দৃষ্টান্ত আমাদের হওয়া উচিত। অতীতে আমরা দেখেছি যে যারা আইন লঙ্ঘন করেছে তারা অনেক সময় সরকারের আনুকূল্য পেয়ে বা নানাভাবে প্রভাব বিস্তার করে তারা পার পেয়ে গেছে নানা ক্ষেত্রে। সেই জন্যেই অনেক সময় আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং নিতে সাহস পেয়েছে। কিন্তু এখানে যে বিষয়টা, সেটা হলো যে সেনাবাহিনী আমাদের সবচেয়ে গর্বের একটি প্রতিষ্ঠান এবং দেশপ্রেমিক, বাংলাদেশের সবচেয়ে শৃঙ্খলিত একটি বাহিনী। এই বাহিনীতে যারা আছেন তারা, আমরা দেখেছি, সে বাহিনী যদি ব্যক্তি পর্যায়ে যদি কেউ অনিয়ম করে থাকে, দুর্নীতি করে থাকে, কিংবা এই যে গুমের মতো এত বড় একটি অপরাধের সাথে যদি জড়িত হয়ে পড়ে, তাহলে তাকে বিচারের আওতায় আনার জন্য বাহিনীর প্রধান তিনি যে কমিটমেন্টের আগে করেছেন যে সেনাবাহিনীর কোনো ব্যক্তি বা কোনো কর্মকর্তা যদি অপরাধে জড়ায় তার দায় সেনাবাহিনী গ্রহণ করবে না, এটা কিন্তু বড় একটা কথা। এখন একটা বিষয় সেটা আমাদের মাথায় রাখতে হবে যে এই যে রাষ্ট্রের সবচেয়ে শৃঙ্খলিত এবং জনবান্ধব দেশপ্রেমিক যে সেনাবাহিনী, আপনি যদি খেয়াল করেন স্বাধীনতার পরে এ পর্যন্ত যেগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে গণতন্ত্রের জন্যে কিংবা রাষ্ট্র কাঠামোর জন্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে, এই বাহিনী কিন্তু সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। আপনি মুক্তিযুদ্ধের সময় দেখেন, তারা দেশের জন্যে কিন্তু তারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। 90-এর গণ আন্দোলনে এরশাদ যেভাবে সেনাবাহিনীকে ব্যবহার করেছেন, তিনি কিন্তু নিজেও সেনাপ্রধান ছিলেন, তারপরও সেনাবাহিনী কিন্তু তার কথা শোনেননি, জনগণের পাশে দাঁড়িয়েছে। এইবার যদি 24-এর যে অভ্যুত্থান, যে আন্দোলন, সেখানে সেনাবাহিনীকে তৎকালীন প্রধানমন্ত্রী যেভাবে সরাসরি নিজে নির্দেশনা দিয়েছেন, আমরা তার কল রেকর্ড অনেক কিছুই দেখছি, কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনী তা না করে জনগণের পাশে দাঁড়িয়েছে। এখন এই যে যাদেরকে গুম বা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করা হলো, আমরা মনে করি যে এদেরকে, সেনাবাহিনীর কিন্তু একটা নিজস্ব আইন আছে, তাদের নিজেদের একটা বিধিবিধান আছে, তার মধ্যেই তাদেরকে রাখা উচিত। কারণ বাইরে যেভাবে আমাদের প্রসিকিউটর যেটা বলছে, আমি যদি আইনজ্ঞ না, কিন্তু একজন রাজনৈতিক কর্মী কিংবা দেশের একজন সাধারণ মানুষ হিসাবে মনে করি যে আমাদের এই যে আদালত যেগুলো আছে, এই ধরনের বিচারাঙ্গনে বিশেষ করে অতীতেও যে সমস্ত বিচার হয়েছে, এগুলো কিন্তু রাজনীতিকরণের বা নানা ধরনের প্রশ্ন রয়েছে। তো সেনা কর্মকর্তাদের এই ধরনের একটি আইনে, ফৌজদারি আইনে আনা সঠিক হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যিনি সেনাপ্রধান আছেন, আজকে এই যে অভ্যুত্থানের পরে সমস্ত সেনাবাহিনীর শক্তিটা আজকে জনগণের পাশে দাঁড়িয়েছে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছুতে। এবং আপনি সামনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে যাচ্ছেন, সেই নির্বাচনে কিন্তু সবচেয়ে মুখ্য ভূমিকা রাখবে সেনাবাহিনী। পুলিশ বাহিনী কিন্তু এখনও সোজা হয়ে দাঁড়াতে পারেনি। সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভিতরে যদি কোনো রকম সংকট থাকে, আমার মনে হয় যে সেটা সেনাবাহিনীর যে আইন, তার বিধিবিধান এবং সেনাবাহিনীর যে কোর্ট, সেখানেই তাদেরকে বিচারের মুখোমুখি করা। এবং আমাদের আস্থা রাখা উচিত যে সেনাবাহিনী এ পর্যন্ত এই যে 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে তারা কিন্তু সমস্ত ত্যাগ স্বীকার করে মানুষের পাশে এত দুঃখ দুর্দশা লাঘব করছে, নিজেরাও সহ্য করছে এবং মানুষের পাশেও থেকেছে। সেই জন্যে আমার মূল কথাটা হচ্ছে যে এই সেনাবাহিনী যাতে কোনো ক্রমে বিতর্কিত না হয় এবং তাদের মধ্যে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করার কোনো সুযোগ আমরা বাইরে থেকে না নেই। এবং সম্প্রতি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় দেশের বাইরে থেকে এবং ভিতর থেকেও সেনাবাহিনীকে নিয়ে একটা গুজব রটনা করা এবং জনগণ এবং সরকারের মুখোমুখি দাঁড় করানো, এতে করে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটা ষড়যন্ত্র কিন্তু আমরা লক্ষ্য করছি।